15ই অগস্ট আসছে। 15ই অগস্ট আসবার আগে স্বাভাবিকভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা হয়। গত প্রায় 4-5টি দশক ধরে একটা বড় ধরনের আলোচনার একটা মূল বা একটা কেন্দ্র ছিল একটা বা দুটো প্রশ্ন। সেটা হচ্ছে, জিয়াউর রহমান কি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিলেন? থাকলে ঠিক কতটুকু ছিলেন, কিভাবে ছিলেন? কিংবা কর্নেল তাহের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিনা? কিংবা খালেদ মোশাররফও কি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিলেন? জিয়াউর রহমানের ব্যাপারে যদিও মোটামুটি ভাবে একটা অবস্থানে চলে এসেছে যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল, সেটার নানান ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়েছে, বলা হয়েছে, এবং কেউ বিশ্বাস করছে কেউ বিশ্বাস করছে না, সেটি নানান ধরনের তর্কাতর্কি হয়েছে। কিন্তু 5ই অগাস্টের পর একটি লাইভে বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিম এসে যে বোমটি ফাটালেন, সেটার পরে আমার মনে হয় বাংলাদেশের যেই মানুষটি বদ্ধ উন্মাদ, তিনিও মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্রে সরাসরি যুক্ত ছিলেন। কারণ ডালিম পরিষ্কার করে তার যে লাইভ সেখানে তা ব্যক্ত করেছে। এর আগে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ক্ষেত্রে নানান ধরনের বইপত্র, সূত্র, এইসব জায়গার আমাদেরকে আলোচনা করতে হতো। যেমন জিয়াউর রহমানের সাথে ডালিম কখন দেখা করেছে, ডালিম জিয়াউর রহমানকে বস বলে সম্বোধন করত, এবং মোশতাকের সাথে যখন দেখা করতে যায় 1975 সালের মার্চ, মে এবং জুনে, তখন মোশতাক বলছে জিয়াকে যে বস চাপ দিচ্ছে। ফলে আমাদেরকে নানানভাবে মেলাতে হতো লরেন্স লিফশুলজের বই এবং অন্যান্য অনেকগুলো জায়গাতে এসে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং নানান ধরনের প্যাসিভ সূত্রগুলো মিলিয়ে আমরা সামনে এনেছিলাম যে জিয়াউর রহমান সরাসরি যুক্ত ছিল। এমনকি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ফারুক বিবিসিকে যে সাক্ষাৎকার দেয় এবং সানডে টাইমস 1976 সালের 30শে মেতে যেই সিগনেচার করা সাক্ষাৎকার দেয়, সেখানেও সে পরিষ্কার করে বলে যে জিয়াউর রহমানের আপনার সম্পর্ক ছাড়া, যুক্ততা থাকা ছাড়া তারা এত বড় কাজ করতে পারতো না। ফলে সেটাও প্যাসিভভাবে সবাই ধরে নেয় যে জিয়াউর রহমান যুক্ত ছিল। কিন্তু একেবারে যে কংক্রিট ভাবে স্যাটিসফাইড হওয়া যে জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডে কেমন করে কলকাঠি নেড়েছে, সেটি পরিষ্কার হয়ে গেছে 5ই অগাস্টের পর ডালিমের যে লাইভ, সেই লাইভের স্বীকারোক্তিতে। আমার মনে হয় এরপরে আর প্যাসিভ ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে যুক্তি তর্ক এগুলো দিয়ে প্রমাণ করবার কিছুই নাই। 15ই অগাস্ট আসছে, তরুণ প্রজন্ম জানুক জিয়াউর রহমান ঠিক কিভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি একটা ভিডিওর ক্লিপস দেখাতে চাচ্ছি, অর্থাৎ ডালিমের যে স্বীকারোক্তি সেটি দেখাতে যাচ্ছি। কিন্তু তার আগে এটিও জেনে নেওয়া ভালো যে কর্নেল তাহের, যাকে নানানভাবে বীর হিসেবে উপাধি দেওয়া হয়েছে, বাংলাদেশে যথেষ্ট বিতর্ক আছে যে কর্নেল তাহের কি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল কিনা। বঙ্গবন্ধুর আরেক প্রধান খুনি আব্দুর রশিদ তৃতীয় মাত্রার জিল্লুর রহমানকে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কার করে বলে দিয়েছে যে জিয়াউর রহমান খুনের পরিকল্পনা করেছে, এবং তাহের খুনের পরে বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে এই ম্যাপটা আপনার কাজ করবে, বা খুনের পরে দেশটার যে পরিচালনার পুরো পদ্ধতি, এটা জিয়াই রশিদকে কর্নেল তাহেরকে পাঠিয়েছে তার কাছে, কর্নেল তাহেরের কাছে, সে বুঝিয়ে বলবে। তরুণ প্রজন্মের কাছে বলছি, চলুন আর কথা না বাড়িয়ে আমরা প্রথমে ডালিমের সাক্ষাৎকারটা দেখব। ডালিম যে লাইভটা করেছে সেখানে দেখব যে জিয়াউর রহমান কিভাবে কোরআন শরীফ শপথ করে মুক্তিযুদ্ধ যখন চলছিল, মাথায় রাখবেন, যখন মুক্তিযুদ্ধ চলছিল, ওই মুক্তিযুদ্ধের আড়ালে ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে তারা মিটিং করে বঙ্গবন্ধুকে খুন করবার। তাহলে তারা যে মুক্তিযুদ্ধের পরে বাকশালের কথা বলেছিল, রক্ষী বাহিনীর কথা বলেছিল, নানান ধরনের থিওরি এনেছিল, এই জন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এর পুরোটাই মিথ্যা। চলুন
প্রথমে আমরা ডালিমের বক্তব্য শুনে আসি। স্যার, আরেকটা জিনিস পরিষ্কার হয়েছে স্যার, আপনি কি একটা বলছিলেন যে কোরআন শপথ করা হয়েছিল, মানে কি কি হয়েছিল? আমি বলি, মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি, কারণ আমি জিয়া রহমানকে অনেক আগে থেকে চিনি, পাকিস্তান আমল থেকে চিনি, একসাথে কাজও করেছি। যাই হোক, আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন, আমরা আপনাকে সহজে হারাবো না। তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের, সেটাকে বানচাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না, সেটা আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য, কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান আর্মি, সবাই জানে। আচ্ছা, উনি বললেন কি তোমাদের কর্মসূচি? তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম, যেটা 25 বছরের একটা কর্মসূচি ছিল। ইলিয়া, তুমি যদি এই কর্মসূচিটা পড়ে, এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে। সে কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন। তো আমি বললাম যে স্যার, আমাদের সমস্যা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী, আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি, তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য। স্বাধীনতার পর, স্বাধীনতা যুদ্ধ তো করবোই, স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব অন্যান্য সমমনা দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে। তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন। তারপরে আমি একদিন গেলাম, উনি বলে যে আমি পড়লাম, আমি সম্পূর্ণভাবে একমত। নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোন রকম কর্মসূচি হতে পারে না, আমরা ধাপে ধাপে এটাকে কার্যকারী করব। তখন আমি বললাম, তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন? আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই, কারণ ইউ আর দি সিনিয়র। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে, আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি, এগিয়ে যাব, সেনা পরিষদ এগিয়ে যাবে কাজ। তখন বললেন যে আমি রাজি। তখন বললেন যে স্যার, আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ নিতে হবে, যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড, সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছে। উনি উজু করে আসলেন, কোরআন শরীফ রাখা হলো, তার উপর হাত রাখলেন, আমিও ওর হাতের উপর হাত রাখলাম, তারপরে এই শপথ উনি দিলেন। তবে একটা শর্ত থাকতো ওনার তরফ, যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো, ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না। আমরা বললাম আমরা সবাই পরামর্শের মাধ্যমে বললাম বললো শুধু তুমি আর নূর, এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা। আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না, তবে প্রয়োজন মতো নিত্য বেসিসে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি, তাও তার বাসায়, অফিসে না। এই হলো কথা। আপনাদের ওই 25 বছরের পরিকল্পনাতেই কি শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা ছিল? অবশ্যই। এটা তো, এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল।
দর্শক, আপনারা ডালিমের বক্তব্য শুনলেন, জানলেন। আপনারা যেই বিস্ময়ে চোখ নিয়ে বা মাথা নিয়ে মগজ নিয়ে চিন্তা করছেন যেটা কি শুনলাম, এরকম অবস্থায় থাকতে থাকতেই আমরা খুনি আব্দুর রশিদের সাক্ষাৎকার, যেটা জিল্লুর রহমানকে দিয়েছে, যেখানে পরিষ্কার করে রশিদ বলছে যে জিয়াউর রহমান এই খুনটা যে হবে বা খুনটা যে করবে, তারা যে খুনটা করবে সেটা কিভাবে প্ররোচিত করছে তারা খুনে যাওয়ার আগে, এবং খুনের পরে বাংলাদেশ কিভাবে চলবে সেটা তাহেরের কাছ থেকে, অর্থাৎ আবু তাহের, কর্নেল তাহের নামে যাকে আপনারা চেনেন, সেই তাহের কিভাবে এই পরবর্তী পরিকল্পনা করেছে সেটিও এই রশিদ আমাদেরকে পরিষ্কার করে জানাচ্ছে। চলুন আমরা সেই সাক্ষাৎকারটির অংশ আমরা দেখে নেই। জিয়াউর রহমান কি মনে করেন সেই হিসাবে কর্নেল ফারুক আমাকে বলেছে, এবং আমি সবই শুনেছি। তখন আমি বললাম যে জিয়াউর রহমান যা ভালো করে সেটা হয়তো দেশের জন্য ভালোই হবে, আর এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি বদল করার প্রয়োজন হয় তাহলে সে করতে পারে। এটা কর্নেল ফারুক আপনাকে ব্রিফ করেছেন যে আর্মির মধ্যে যে ক্ষোভ অসন্তোষ আছে, ক্ষোভ অসন্তোষ এবং অবস্থার একটা পরিবর্তন বা সরকারের বদল করবার জন্য মূল ভূমিকাটা পালন করছেন জিয়াউর রহমান, এবং সেই হিসাবে জিয়াউর রহমানের সাথে তার অনেক কথাবার্তা, আলাপ আলোচনা হয়েছে। 2 দিন পরে আমার পোস্টিং ক্যান্সেল হয়ে যায়। আমার পোস্টিং তখন যশোর থেকে ক্যান্সেল করে আমার এই পুরানো ইউনিট 2 ফিল্ড রেজিমেন্টে আমাকে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়। তখন আমি খোঁজ নিলাম যে আমার পোস্টিং কেন ক্যান্সেল করা হলো। তখন বলে যে না, জেনারেল জিয়া মনে করেন যে তুমি 2 ফিল্ডেরই সিইউ হিসেবে থাকা দরকার আরো কিছুদিন। তখন ফারুকের কথা আর ওর কথা একটা সামঞ্জস্যতা আমি দেখতে পাচ্ছি। দেন আমিও কিছুটা আঁচ করলাম যে ডেফিনেটলি ওরা আমাকে সেটাকে জড়াতে যাচ্ছে। কয়েকদিন পরেই, প্রায় 1 সপ্তাহ হবে, একদিন জিয়াউর রহমান ডেকে পাঠিয়েছেন ওনার সাথে দেখা করার জন্য। আপনি এবং কর্নেল ফারুক রহমান? না, কর্নেল ফারুক ছিল না। আপনারা একসঙ্গে দেখা করেছিলেন জিয়াউর রহমানের সঙ্গে মার্চের কোন সময়? না, 75 না, একসাথে দেখা হয়নি। তো কোন সময়টাতে? এটা এপ্রিলে আমি 2 ফিল্ড রেজিমেন্ট টেক ওভার করার পরে, যখন আমার পোস্টিং আবার 2 ফিল্ডে হলো, যখন আমি 2 ফিল্ড নিলাম, তখন এর পরে আমি টেক ওভার করার পরে উনি আমাকে ডাকলেন। তো ডাকার পরে আমি বিকালে ওনার বাসায় গিয়েছিলাম। তো বাসায় যাওয়ার পরে উনি একটা জেনারেল ব্রিফিং দিলেন যে সেখানে আর কে কে ছিলেন? সেখানে আমি আর প্রথম মিটিংয়ে আমি আর জিয়াউর রহমানে ছিলাম। তো একটা কিছু করা একান্তই প্রয়োজন, তা না হলে বাংলাদেশে আর্মির অস্তিত্ব থাকবে না। হয়তো একটা পর্যায়ে এসে আর্মিকে জেআরবিতে যোগদান করতে হবে, কারণ আমাদের টিওএনডি এখনো অ্যাপ্রুভ করা হয় নাই, এবং আর রক্ষী বাহিনীটা এক্সপ্যান্ড করে যাচ্ছে, এবং ওদের এক্সপ্যানশনের মধ্যে ইট ইজ ইন দ্য প্ল্যানিং দ্যাট ইজ এন লার্জ নাম্বার অফ ইউনিটস। তো উনি মনে করেন যে ওইটা আর একটু, তখন বোধহয় উনি বললেন যে অলরেডি অ্যাবাউট 15,000 রক্ষী বাহিনী হয়েছে, এবং এটা অতি শীঘ্রই অ্যাবাউট 25,000-এর মতো করা হচ্ছে, এবং তারপরেই হয়তো আর্মিকে জিআরবিতেই হতে পারে, জয়েন করা হতে পারে। তো সব কথার মধ্যে এইটাই ছিল একটা স্ট্রং পয়েন্ট ওনার তরফ থেকে। তো
তো লাস্ট টাইম অনেকক্ষণ শোনার পরে, মানে আমারও অভ্যাস, আমার বেশি কথা বলার অভ্যাস নাই, আমি শুনি বেশি, বলি কম। তো ওনার কথা শুনে বলার পরে তখন আমি বললাম যে স্যার, একটা জিনিস আমি খুবই পরিষ্কারভাবে জানতে চাইব যে পরবর্তীতে কি হওয়া উচিত, সেইটা আমার প্রথমে পরিষ্কার হতে হবে। মানে ক্ষমতার পরিবর্তন করলেন, ইনিশিয়াল লেভেলে যে কথাবার্তা কর্নেল ফারুক সঙ্গে হলো বা জিয়ার সঙ্গে হলো, তাতে মানে ওনারা কি চাইছিলেন? যে ওনারা পরিবর্তন চেয়েছিলেন, সরকারের, সরকারি পরিবর্তন, উত্থান করে পরিবর্তন করে, হ্যাঁ, এটা মিলিটারি চেঞ্জের মাধ্যমে এটা পরিবর্তন। আমি বলি মিলিটারি চাইলে পরিবর্তন যে কোনো সময় রাজনৈতিক সরকারকে পরিবর্তন করতে পারে, কিন্তু আমি চাইবো যে এই পরিবর্তনের আগে আমার জানতে হবে এই পরিবর্তনের পরে কি হবে। সুতরাং এটার পরিবর্তে কি হবে ওইটাকে যদি আমি বিশ্বাস করতে পারি, ওইটার প্রতি যদি আমার আস্থা আসে, তাইলে আমি আপনার জন্য কাজ করতে পারি। আর যদি সেইটাতে আমার বিশ্বাস না থাকে, তাহলে আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব হবে না। আপনার ক্ষতি অবশ্যই আমি করব না, কিন্তু আমি ওইসব ধরনের কোনো কাজে থাকবো না। তো তখন উনি বললেন, আচ্ছা 2-3 দিনের মধ্যে আমি তোমাকে ডাকবো। তারপরে আরেকদিন ডাকলেন। তো ডাকার পরে তখন আমি ওনার এখানে কর্নেল তাহেরকে দেখলাম, যে কর্নেল তাহের, তিনি তখন সেনাবাহিনীতে নেই। তো না, উনি সেনাবাহিনীতে নেই, উনি তখন সি ট্রাক ডিভিশন, ওনাকে বের করে দেওয়া হয়। তো তাহেরকে দেখা, তো আমাদের 3 জনের কথা হলো। তো ওদিন জিয়াউর রহমান বেশি কিছু কথা বলেননি। তো উনি বললেন যে পরবর্তীতে কি হবে সেটার পুরোপুরি যা কিছুই চিন্তার মধ্যে আছে, সেটা তাহের তোমাকে ব্রিফ করবে, তুমি তাহের থেকে শুনে নেবা, কারণ এখানে অত বেশি কথা বলার দরকার নেই, এটা সময়ের প্রয়োজন। সুতরাং ওইটা একটা ডিটেইল ডিসকাশনের মতো, সুতরাং সেখানে এটা ভালো। জিয়াউর রহমানের বাসায়, জিয়াউর রহমান মাইনুল রোডের বাসায়, যে তাহেরের সাথে করবো, তাহের তোমাকে পুরোপুরি একটা আইডিয়া দিবে। তো এরপরে আমাকে জানিও তুমি। জেনারেল জিয়ার সঙ্গে আপনার 2বার কথা হয়েছে, একবার আপনার সঙ্গে সরাসরি একা এবং আরেকবার কর্নেল তাহেরের উপস্থিতিতে। এবং তার আগে কর্নেল ফারুক আপনাকে অবহিত করেছেন যে জিয়া এই প্ল্যানের সঙ্গে আছেন এবং তিনি লিড করছেন। কিন্তু কর্নেল ফারুক একাধিক ইন্টারভিউতে, বিশেষ করে অ্যান্থনি মাসকারেনাসের সঙ্গে এক ইন্টারভিউতে বলেছেন যে জেনারেল জিয়াকে তিনি এই প্ল্যানের কথা, পরিকল্পনার কথা জানিয়েছিলেন এবং জেনারেল জিয়া তাকে বলেছেন যে এই ঘটনার সঙ্গে এগুলোর সঙ্গে তিনি ইনভলভ হতে চান না, তবে জুনিয়ররা যদি কিছু করে তিনি কিছু বলবেন না। এবং আরেকটি লেখায় আমি এক জায়গায় পড়লাম যে জেনারেল জিয়া তার এডিসি কে নির্দেশ দিয়েছিলেন যেন কর্নেল ফারুক কখনো তার সঙ্গে দেখা করবার জন্য অ্যাপয়েন্টমেন্ট না পান। আপনি এই বিষয়ে কি বলবেন? সো মানে এই ঘটনাগুলো যে হয়তো তার মৌন সমর্থন ছিল, তিনি সক্রিয়ভাবে ছিলেন না এবং তিনি ঠিক কোনোভাবে এর সঙ্গে যুক্ত, সেটি যেন না বোঝা যায়, এরকম একটা চেষ্টা তার মধ্যে ছিল। হ্যাঁ, সেটাতে একটা জিনিস যে কর্নেল ফারুকের সাথে হয়তো কথা অতটা না বলতে পারেন, কারণ কর্নেল ফারুকের সাথে বেশি ডিটেল আলাপ করা বা ই করা হয়তো উনি মনে করতে পারেন যে যেহেতু কর্নেল ফারুক একটু বেশি কথা বলে, একটু বেশি ভাগাভাগি দৌড়াদৌড়ি করে এবং বেশি লোকের সাথে যোগাযোগ করতে চায়, তো সেই জন্য হয়তো উনি মনে করেছেন যে এটা সিকিউরিটি ওয়াইজ হয়তো উনি মনে করেননি, তার জন্য হয়তো বেশি করেননি। তবে ফারুক আমাকে যেটা বলেছে সেটা মৌন সম্মতির কথা তখন বলেনি, ওইটা উনি রাজি আছেন, কিন্তু আমাদেরকে করতে হবে। কিন্তু পরবর্তীতে যখন আমার পোস্টিং ক্যান্সেল করে দিল, দ্যাট গেভ মি অ্যান ইন্ডিকেশন দ্যাট
G120 তখন আমি এনশিওর করছি যে, তখন আমি ডাইরেক্টলি এনশিওর করেছি আমাকে যতক্ষণ পর্যন্ত জিয়া না বলবে ততক্ষণ পর্যন্ত আমার করার কিছু নাই। পোস্টিং করার পরও আমি পোস্টিং করছে ভালো কথা, আমি তো পোস্টিং যে কোনো জায়গায় আমি চাকরি করতেছি। কর্নেল তাহেরের সঙ্গে আপনি পরে কথা কি হলো, মানে তিনি আপনাকে কি বললেন, কোথায় বললেন? আচ্ছা, জিয়ার বাসায় মিটিং এর পর? মিটিং পরে তাহের আমাকে দাওয়াত দিল ওর নারায়ণগঞ্জে ওর বাসায় আসার জন্য, এবং সেখানে ও সি ট্রাক ড্রাইভিং এ নিয়ে যাবে, বলে যে ওখানেই ভালো আমরা কথা বলবো, তো আসো। এটা কোন মাসে? এটা হবে মে মাসে। তো সেইখানে কর্নেল তাহের had whatever his agenda was right or wrong, but he was clear. At least he was clear what is after. তো সেখানে উনি বলল যে, তখন ওই জেএসডির কথা বললো, জেএসডি এভাবে জেএসডি একমাত্র সংগঠন যেটা মুজিবের এগেনস্টে স্ট্রিট প্রটেস্ট করতে গিয়ে এরকম বেশ কয়েকজন লোক মারা গেছে, এটা করেছে। তো এগুলি বলে জেএসবি মোটামুটি ভালো ইসেতে আছে। আর আওয়ামী লীগের আর্ম ক্যাডার ছাড়া মুক্তিযুদ্ধের যত বাকি আর্ম ক্যাডার ছিল এগুলো সব এখন জেএসডির সাথে। তো তখন আমি বললাম যে হ্যাঁ ভালো কথা, আর্ম ক্যাডার নিয়ে এখন কি করবেন, কি আমাদের আবার লিবারেশন ওয়ার ফাইট করতে হবে নাকি? তো বলছে না, লিবারেশন ওয়ার না, কিন্তু ওরা কোথায় যাবে, সুতরাং ওদেরকে অর্গানাইজ করে রাখা ভালো, কারণ আওয়ামী লীগের থেকে আমরা কোনোদিনও ভালো কিছু আশা করতে পারিনি। তো আমরা চাচ্ছি যে একটা, যেহেতু সে দেশ স্বাধীন করা হয়েছে, সুতরাং আমাদের এই দেশটাকে উন্নতি করতে গেলে আমাদের কিছু করা উচিত। ঠিক আছে, বলেন কি করা উচিত? তখনই উনি বললেন যে অনেকই নর্মাল পলিটিক্যাল কথাই হলো, এর মধ্যে যে ক্লিয়ার কাট কথা যে হোয়াট ইজ আফটার, হুইচ ওয়াজ মাই কোশ্চেন। হ্যাঁ, মাই কোশ্চেন হোয়াট ইজ আফটার। তো সেখানে উনি বললেন যে General Zia should be the president and the chairman of a revolutionary council. We will have 10-member revolution council. সেখানে জিয়া should be the chairman. আর বলো যে তুমি তো থাকবেই, আমি ওর চেয়ে জুনিয়র, তুমি তো থাকবেই, এবং কর্নেল ফারুকও থাকবে। আর এছাড়া কর্নেল তাহের থাকবে, আরো এইভাবে 10 জনের নাম ধরলো, বাকি অনেকে আমি চিনি না। আর্মির তো সবাইকে আমি চিনি, কিন্তু বাকি ওদেরকে আমি চিনি না। যেই দিন করা হবে তার 7 দিন আগে আমাকে জানাতে হবে। 7 দিন আগে যদি আমি জানি, তাইলে ওই 7 দিনের মধ্যে আমি আমার সম্পূর্ণ আর্ম ক্যাডারকে পজিশনিং করব। পজিশনিং করে কি করবেন, কোথায় পজিশনিং করবেন? বলে যে আমরা ইম্পর্টেন্ট আওয়ামী লীগের যতগুলো আছে তাদেরকে আমরা মেরে ফেলবো, ডিস্ট্রিক্ট লেভেলে কয়েকজনকে, আর সেন্ট্রাল লেভেলে সেন্ট্রাল কাউন্সিলে যারা আছে তারা। সুতরাং 1 সপ্তাহ সময় পেলে তারা কে কোথায় আছে এটা খুঁজে ওদেরকে পজিশনে নিতে হবে, যেন ওরা পালাইতে না পারে। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, 1 সপ্তাহ আগে যদি সত্যিকার ভাবে করাই হয়, সত্যিকার ভাবে করা হলে তাইলে 1 সপ্তাহ আগে আপনাকে জানানো হবে। ওইটা বলে আমি চলে আসছি। কর্নেল তাহের এবং জিয়ার সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন কি ওনাকে মেরে ফেলার কোনো কথা ওনারা বলেছিলেন কিনা? মানে একটি তো কর্নেল তাহের বলেছেন যে আওয়ামী লীগের ডিস্ট্রিক্ট লেভেলের নেতাদেরও মেরে ফেলা হবে, বা জেনারেল জিয়ার মধ্যে এই মোটিভটা দেখেছেন কিনা আপনি? জিয়া যখন বলেছে যে কর্নেল তাহের ইজ দ্য রাইট পারসন, কি হি উইল নো হোয়াট ইজ আফটার,
That means they have discussed, because কর্নেল জিয়া আবার অতটুকু ইনভলভমেন্ট আমার সাথে হতে চাচ্ছেন না, যার জন্য সে তাহেরের কাছে পাঠিয়ে দিয়েছে, যেখানে বলছিলেন আপনি যে কথা। তাহেরের কাছে পাঠিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা খুনি জিয়া এবং খুনি তাহেরের যে ভূমিকা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে, সেটি খুবই স্পষ্ট শুনলেন। আমি নিশ্চিত যে এই ভিডিওর পরে আপনাদের আর কোনো সন্দেহ থাকা উচিত না। দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আপনারা যাকে এতদিন খুবই হিরো বলে জানতেন বা অনেকেই হিরো বলে জানে, সেটা হচ্ছে খালেদ মোশাররফ। খালেদ মোশাররফও কিভাবে বঙ্গবন্ধুর খুনে একদম পুরোপুরি জড়িত ছিল এবং সে কিভাবে খুনিদেরকে নানানভাবে প্রমোট করেছে, সেটিও আপনাদেরকে আমি দ্বিতীয় পর্বে দেখাবো। প্রথম পর্ব আর বড় করছি না, এই পর্যন্তই থাকলো। অনেক ধন্যবাদ।